ব্যবসায়ীদের দায়িত্বটা কি, বিজনেস রেসপন্সিবিলিটি। এখানে মূল্য সংযোজন কর, একজন ব্যবসায়ী প্রথম কাজ হচ্ছে তাকে ব্যবসা পরিচালনা করার পূর্বে তাকে ব্যয় সম্বন্ধে ধারণাটা তার থাকতে হবে। যদি ব্যয় সম্বন্ধে আপনার ধারণা না থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে সেটা আপনি পাবেন না। যেমন উনি বলছিল সকালবেলা এটিভির কথা বলছিল আর এটির কথা বলছিল। এটিভি এবং এটির মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার 1.65% ব্যবসাটা গেইন করতেছে এখন এটিভি দেওয়াতে, শুধু এটি দেওয়ার জন্য। এই এটি হওয়ার ফলে সে এত টাকা গেইন করতেছে, আর যখন নাকি এটিভি ছিল তখন এত টাকা বেশি দিতে হইতো। কারণ এটিভি যখন ছিল তখন 33.34% ভ্যালু এডিশন করার পরে 5% আপনি চিটাং পড়ে দিয়ে আসতেন। আর এখন এই এটিটা দেন আপনি ওই যে ক্রয় মূল্য যেটা হয়েছে 100 টাকা ছিল, এই 100 টাকার উপরে 5% দিচ্ছেন। আর এটিভি যখন ছিল 133 টাকার উপরে 5% দিচ্ছেন। তাহলে সুতরাং এটাতে বেশি দিতেন তখন, আর এখন এটা কম দিচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু 12 সালের আইনে এটা আমাদের জন্য একটা লাভ হয়েছে। তো এখানে আমাদের ব্যবসা পরিচালনা করার পূর্বে আপনাকে জানতে হবে আপনার কি কি কাজ করতে হবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে, বিল লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, এগুলো সব কিছু হইলেই আইআরসি যদি আপনি মানে ইম্পোর্ট করেন তাহলে আইআরসি, আর ইআরসি হচ্ছে যে এক্সপোর্ট করেন তাহলে লাগবে। এরপরে হচ্ছে সময় মতো কর পরিশোধ করতে হবে। আপনার করটা আপনি সময় মতো পরিশোধ করবেন। এরপরে হচ্ছে সেবা বিক্রয়ের সময় ক্রেতাকে চালান প্রদান করতে হবে। একজন ব্যবসায়ী তার দায়িত্ব হচ্ছে তার চালানটা সে প্রদান করবে। প্রয়োজনীয় হিসাব রক্ষণ, আপনার হিসাব রক্ষণটা মানে প্রয়োজন হলে আপনি হিসাব রক্ষণ করবেন, মানে আপনার খাতাপত্র মেনটেন করবেন। পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে স্থানীয় ব্যাড অফিসে দাখিলপত্র প্রদান। আপনার দাখিলপত্র আপনাকে ম্যানুয়ালি দেন আর হচ্ছে অনলাইনে দেন, আপনাকে দিতে হবে। তবে এখন কিন্তু 12 সালের আইনে আপনার ওই কি বলে দাখিলপত্র কিন্তু অনলাইনে দেওয়ার কথা। এটা হচ্ছে ম্যান্ডেটরি অনলাইনে দেওয়াটা। আর অফলাইনে তাদের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি যা দিয়ে আসবেন সেটা অন্য জিনিস, কিন্তু আপনাকে অনলাইনে রিটার্ন দিতেই হবে। ঠিক আছে, সেজন্য আর ক্রয় রেজিস্টার এটা আমরা মেনটেন করতে হবে। বিক্রয় রেজিস্টার সম্বন্ধে ধারণা থাকতে হবে। সহগ ঘোষণা, মানে সহগ ঘোষণা হচ্ছে আপনার মূল্য ঘোষণা, মানে আপনার যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এটার মধ্যে আপনার কি পরিমাণ কি খরচ আছে সেটা একটা আনুপাতিক হার প্রকাশ করে যে আপনি 120 টাকা প্রোডাক্টটা বিক্রি করবেন, সেটার ঘোষণা আপনাকে দিতে হবে। ব্যয় সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে। ব্যয় সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে। এখন দেখেন, আমি টেকনোলজি মানুষকে অনেক দূর নিয়ে যায়। এখন ঘটনা হচ্ছে যে আমার বড় বাচ্চা, আমার 2 মেয়ে, একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা পড়ে স্ট্যান্ডার্ড 4-এ, দুটোর মধ্যে 10 বছরের ডিফারেন্স। তো যাই হোক, আমার বড় মেয়ের চেয়ে আমার ছোট মেয়ে তার টেকনোলজিগত নলেজ অনেক বেশি, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে। ঠিক আছে, এখন মনে করেন এখন আইফোন কোনটা লেটেস্ট, এটা আমার বড় মেয়ে ছোট মেয়ে যত ভালো বলতে পারবে, বড় মেয়ে এত কিছু বলতে পারবে না। এখন এই যে ব্যারের বিষয়টা, এই ব্যারের বিষয়টা এখন আমাদের ব্যবসায়ীদের ঠিক ওইভাবে আমাদের জানতে হবে। আপনার এইটা এখন আপনাকে আমি মনে করি এখন আপনি বিজনেস করার পূর্বে আগে ব্যাট শিখতেই, তারপরে বিজনেস করতেই, আর নয়তো আপনি পদে পদে সমস্যা পড়বেন। এখন শুরু হয়ে গেছে আমাদের দেশে এখন সমস্যা, কিচ্ছু করতে পারবেন না। তো এটার সম্বন্ধে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে। এরপরে দেখেন ভোক্তার দায়িত্ব, ওটা ছিল ব্যবসায়ীদের। ভোক্তাদের একটা দায়িত্ব আছে, সে তার 6.3 চালানটা নিয়ে নেবে। তারপর হচ্ছে তার কিছু নলেজ থাকতে হবে। হ্যাঁ, নলেজ থাকতে হবে যে আপনার বেচা কেনার সম্বন্ধে নলেজ থাকতে হবে। অর্থাৎ আপনারাও যাই কিছু বলেন না বলেন, একটা প্রতিষ্ঠানে আপনি
মানে আপনি একজন ভোক্তা হিসেবে আমাদের দেশের যে আইনটা, এই আইনটা সম্বন্ধে একটা বেসিক ধারণা আপনার থাকতে হবে, প্রত্যেকটা মানুষের থাকতে হবে। আমরা যারা স্মোকার, রাস্তায় সিগারেট খেলে আইন আছে 50 টাকা আপনার জরিমানা হবে। জরিমানা হইলে তো আপনি কিছু করতে পারবেন না, 50 টাকা পকেটে বের করে আপনার দিয়ে আসতে হবে। তা আইনটা জানলে তো অন্তপক্ষে আপনি সচেতনতা বাড়বে, রাস্তায় আপনি সিগারেট খাবেন না, তাই না? ব্যারের ক্ষেত্রেও আপনার এগুলো আপনাকে জানতে হবে, জানলে গভর্নমেন্টের সুবিধা হবে। আমি প্রায়ই আমার ট্রেনিং এ কথা বলে থাকি এবং আপনারা এটা নিজেরাও স্বীকার করবেন। আমরা যখন আজ থেকে 50 বছর আগে বা 50 বা 40 বছর আগে আমরা স্কুলে যাই, তখন কিন্তু এই যে এরকম ছোট ছোট রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম, এবং সেটাই এখন পাকা রাস্তা হয়েছে। আগে আমরা স্কুলে হাইটে যেতাম 1.5 ঘন্টা লাগতো, ওখানে আমার বাচ্চারা যায় 15 মিনিটে। তো তার লাইফ ইজি হয়েছে, তার টাইম সেভ হচ্ছে, সে লেখাপড়াতে বেশি সময় দিতে পারবে, সে আমার চেয়ে জ্ঞানী হবে। এটাই তো বাস্তব। এটা কিভাবে হয়েছে? আপনি ট্যাক্স দেন দেখে হচ্ছে। আপনার ফাদার ট্যাক্স দিছে, সেই জন্য আপনি এই সুবিধা ভোগ করতেছেন। আমি ট্যাক্স দেওয়া মানে হচ্ছে যে আমার পরবর্তী জেনারেশনের জন্য ইনভেস্ট করা, ঠিক আছে? এখন আপনি পদ্মা সেতু হচ্ছে, আপনার ছেলেপেলেরা দেখা যাচ্ছে যে আপনি সারা জীবন যখন আসছেন এই পদ্মা সেতুর লাগে, আপনার মাওয়া ঘাটে আইসা দুপুরে ভাত খেতে হয়েছে ফেরি পার হইয়া। এখন তো আপনি 20 মিনিটে পার হয়ে চলে আসবেন। ঢাকা আসবেন আপনার ইয়ার থেকে, কি বলে, গোপালগঞ্জ থেকে ঢাকা আসবেন লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এবং সেভাবেই রাস্তা করা হয়েছে। এগুলো তো ট্যাক্সের টাকায় হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এইটার সম্বন্ধে যে ট্যাক্সের টাকায় পদ্মা সেতুর মতো একটা স্থাপনা হচ্ছে বাংলাদেশে, আমাদের মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস যে লাইন আপনার ইয়ার থেকে হচ্ছে, গাজীপুর থেকে হচ্ছে, এইগুলো যেহেতু হচ্ছে, সুতরাং আমাদের ভোক্তাদেরও এই বিষয়টার সম্বন্ধে জানা উচিত। গভর্নমেন্টের রেভিনিউ বাড়ার জন্য ব্যারের আইন সম্বন্ধে প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। আমার মনে হয় যে প্রত্যেকেই ব্যাস সংক্রান্ত যে বেসিক নলেজ, এটা প্রত্যেকেরই জানা থাকা উচিত। এটা কিভাবে শিখবেন? আপনি ট্রেনিংয়ে আসতে পারেন। এখন প্রচুর পরিমাণে ইউটিউব আছে, দেখতে পারেন। শুধুমাত্র আমারটা না, অনেক ইউটিউব আছে, আপনারা দেখতে পারেন। আর এখন অনেকেই ফেসবুকে অনেক কিছু লেখালেখি করে। ইদানিং দেখা যায় যে শেয়ার মার্কেট সম্বন্ধে লেখালেখি করে, হ্যাঁ, ব্যাট সম্বন্ধেও লেখালেখি করে। হয়তো আমাদের সেভাবে সময় থাকে না, আমাদের ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে ভোক্তার রেসপন্সিবিলিটি। ভোক্তার কিন্তু দায়িত্ব হচ্ছে সে যে কোনো কেনাকাটা করার পরে একটা চালানটা নিয়ে আসা। আপনি কিন্তু ব্যাট দিচ্ছেন, কিন্তু আপনি মিষ্টি কিনা যে চালান না নেন, তাহলে এটা আপনার মানে অধিকারের মধ্যে পড়ে না, ঠিক আছে? আপনি মিষ্টি কিনে আপনি চালান নিয়ে নেবেন, এটা আপনার অধিকার। আমরা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি, তাদেরও এটা সম্বন্ধে নলেজ থাকা উচিত। কেন নলেজ থাকা উচিত? মনে করেন আমরা আজকে ব্যাট দিচ্ছি, এই যে আমরা এআইটি নির্ধারণ হচ্ছে, আপনারা যারা নাকি পোর্টে ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, এই এআইটিটা নির্ধারণ হচ্ছে, এখানে আপনার একটা ব্যাট দিয়ে আসতেছেন 5% ব্যাট দিয়ে আসছেন। আমরা যখন নাকি ট্যাক্সের ফাইল করি, তখন দেখা যাচ্ছে যে পরিমাণ ব্যাট দিয়ে আসেন, মানে এআইটি দিয়ে আসেন, ইনকাম ট্যাক্স দিয়ে আসেন, সেই পরিমাণ কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স সবসময় সারপ্লাস থাকে। আপনার যে অ্যাডজাস্টমেন্ট, সেটা দেওয়ার পরেও আরো কিছু বাড়তি থাকে। তো আমরা কি করি, অনেক সময় এটাকে সেলটাকে আরো কমায় দেখায়, হ্যাঁ, কমায় দেখায়, আপনাকে একটা বিপদে ফেলায়। কিরকম বিপদে ফেলায়? আপনার সেলস হচ্ছে আজকে, দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 5 টাকা, কিন্তু ট্যাক্স ফাইলে আমি দেখেছি 3 টাকা, কিন্তু আমি 5 টাকা দেখাইতে পারতাম। আমরা সেই পরিমাণ এআইটি মানে ইনকাম ট্যাক্স দিয়ে আসছেন চিটাং পড়ে, না দেখানোর পরে কি হচ্ছে, এই যে 5 টাকা এবং 3 টাকার মধ্যে পার্থক্য, তখন আপনার ইনকাম ট্যাক্স ওরা ধরতেছে, ডিসিডি ধরতেছে যে আপনার ব্যাংকে এত টাকা আছে, তাহলে সেল এত কম কেন? এটার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের উপরই পড়ে, আমরা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি। আমাদের ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করার জন্য আমাদের ব্যাডের আইনটাও জানা দরকার আছে। আপনার ব্যাংকের সাথে আপনার হিসাব মিল থাকবে, আপনার ইনকাম ট্যাক্স কোনোদিন আপনাকে ধরবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনার সেল হওয়ার কথা এত, ব্যাংকে টাকা বেশি, সেল আর ব্যাংকের টাকা হিসাব মিলাইতে পারেন নাই, পরে তো অডিটে পড়ে ভাই, ঠিক আছে? কারণ এখনকার একটা সিস্টেম আছে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না, ইনকাম ট্যাক্স অথবা ব্যাড অফিস থেকে একটা চিঠি দিবে, আপনার যে ব্যাংকের যে আছে
মানে তথ্য আছে, সব তথ্য সে দিয়ে দিবে। হ্যাঁ, সে দিতে বাধ্য। আমি তো সাথে সাথে যে ব্যাংক থেকে আমার লাইব্রেরিতে কি আছে, কতগুলি এসি করলাম, এসি ইয়া ভ্যালু কত, এগুলি তো সব ফাইলে দেখতেছে, কিন্তু মাঝখান থেকে যে আইআইটিটা 10-5 লক্ষ টাকা বাদ দিয়ে দিতেছে। বাদ দেওয়াটা বোকামি। বাদ দিবেন কেন? আজকে থেকে এটা আপনি করবেন না। এই তো সামনের মাসে তো ধরবো তারে। ধরাধরির কিছু না, এখন ঘটনা হচ্ছে যে না না, তুমি এটা বাদ দিবা কেন? আপনি বুঝাও। এখন আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিব, সেই কথাগুলো আপনারা অ্যাপ্লাই করেন এবং সেভাবে ব্যাড নিয়ে কাজ করেন, ব্যাড অনুযায়ী ট্যাক্স দেন, ঠিক আছে? তারপরে আপনাদের আর সমস্যা হবে না। তাহলে আমাদের ইনকাম ট্যাক্সের লয়ারদের জন্য সমস্যা হচ্ছে, আমি নিজেও একজন। না না, এখন ঘটনা হচ্ছে কি, আমাদের যুগটা তো চেঞ্জ হয়ে গেছে, এখন ব্যাডটা অনলাইনে হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, আগে যা করছে না করছে, এখন কিন্তু সেই পুরাতন ধ্যান ধারণা এখন কাজ হবে না। এটা হচ্ছে ব্যাডের সাথে আমাদের ট্যাক্সের একটা মিল থাকতে হবে, ঠিক আছে? এবং সেটার জন্য এখন আমরা আসলে ব্যাড ট্যাক্স দুইটাই প্র্যাকটিস করি, এবং এরকম লয়ারের পরিমাণ কিন্তু কম, খুবই কম, আপনি খুঁজে পাবেন না। এটা একটা ওনারা মানে কি করলো, ডিসি ফাইল নিয়ে ফলাইলো, পরে উনি শেষ পর্যন্ত করে পরে কাজ করে ফাইলটা সাহেবের কাছ থেকে এনে আমাকে দিয়ে দেন, আমি যে রিটায়ারমেন্টে চলে যাচ্ছি, এখন থেকে আমি আপনাকে কোথায়, কোনটা? 33 সার্কেলে কি আছে, মানে আপনার ফাইল পরে উনি দেখে, এখন উনিও বাদ্দা দেয়। হ্যাঁ, উনিও বাদ্দা দেয় এখন আর উনি বাদ দেয় না, কিন্তু আগে লয়ারে বাদ দিত। এখানে কতগুলো বিষয় আছে, সেটা আপনারা পরে আমি আপনাদেরকে বলে দিব। ইনকাম ট্যাক্সের বিষয়টা, ইনকাম ট্যাক্সের বিষয়টা আপনার হচ্ছে যে, এখানে আমরা ব্যাট যেভাবে নির্ধারণ করব সেভাবে আপনি ইনকাম ট্যাক্স নির্ধারণ করবেন, ঠিক আছে? এবং এটা করলে আপনার কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। আপনার হয়তো বা যদি 2 কোটি টাকার উপরে আপনার থাকে, সম্পদ থাকে, তাহলে সার্চ চার্জ আসতে পারে। সার্চ চার্জও আমি ইদানিং একটা ফাইল দিচ্ছি। আমি 2টা ফাইল নিয়ে আমি কাজ করছি, সার্চ চার্জে একটা ফাইল আমি সাকসেসফুল হয়েছি। আমার কথা হচ্ছে 82C একটা ঘটনা আছে এখানে, 82Cর একটা ঘটনা, সেটা এখানে বলা আছে যে আপনার যদি সারপ্লাস থাকে, এআইটি যদি সারপ্লাস থাকে, হ্যাঁ, এআইটি সারপ্লাস থাকলে আপনার সার্চ চার্জটা এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া যেতে পারে। এই লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি, একটা ফাইলে কিন্তু আমি সাকসেসফুল। এটা আপনার রিবেট পাবেন, কেরা দেয় না, দিবে না কেন, 100% আপনি পাইবেন। এটা না পাওয়ার কোনো ইয়ে নাই। আপনার নিজের গাড়ি তো, কোম্পানির গাড়ি, মানে কোম্পানি, তাহলে কোম্পানি রিবেট নিবে, পাওয়ার তো কথা, পাওয়ার তো কথা। এটা যেটা মানে না, তাহলে আপনার কাগজের কোনো ঝামেলা আছে, মানে কাগজ হয়তো ব্যাংকের নামে আছে বা একটা কিছু আছে এরকম। তো যাই হোক, আমরা কমার্শিয়াল ইম্পোর্টার নিয়ে কথা বলতেছি। কমার্শিয়াল ইম্পোর্টার আমরা শুরু করলাম। এতক্ষণ যা কথা বলছি যে ইন্ট্রোডাকশন, ব্যাটটার সম্বন্ধে আমরা জানলাম, বুঝলাম যে আমাদের ব্যাটটা কি। তো এখন কমার্শিয়াল ইম্পোর্টার আমাদের শুরু হলো। এটা আমাদের একটা বাংলাদেশের ম্যাপ আমরা সাধারণত দেখাই। সেটা হচ্ছে, কারণটা হলো যে এই ম্যাপটা আপনার, এই ম্যাপের বাহির থেকে আমাদের যদি কোনো প্রোডাক্ট আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এই যে এখানে যেটা আছে, সেটার বাহির থেকে এভাবে নিয়ে আসলে, এর বাহির থেকে আমাদের তাহলে এটা ইম্পোর্ট করে আনতে হবে। আর বাংলাদেশের ভিতরে যে লোকাল পারচেজ, বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আপনি আনেন, এটা অবশ্য আবার কিছু আছে, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন ওয়েতে আসে, সেটা হচ্ছে স্মাগলিং। সেটা আসলে কোনো বিজনেসের পার্ট না, হ্যাঁ, এটা আপনার কোনো প্রেজেন্টেশন দিতে পারবেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার কিছু কিছু সময় আপনারা দেখতে পাবেন যে ইদানিং বিভিন্ন মোবাইল কোম্পানির মার্কেটে আমরা রেট দেওয়া হচ্ছে, যাদের বিল অফ এন্ট্রি নেয়, যাদের বৈধ বাউচার নেয়, এগুলো কিন্তু সিজ করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এমন সময় আসতেছে আপনার কিছু কম্পিউটার অ্যাক্সেসরিজ মার্কেটেও আপনার করবে, রেট দিবে। কিসের জন্য? তুমি ইম্পোর্ট করে নিয়ে আসো, তোমার কাগজপত্র আছে, ওকে। যারা মানে নিয়ে আসতেছে লাগেজ কোম্পানির কাছ থেকে কিনতেছে, লাগেজ পার্টি ছিলেন তো, হ্যাঁ, লাগেজ পার্টির কাছ থেকে নিতেছে, ওদেরকে কিন্তু গভর্নমেন্ট ধরবে, কারণ এতে তো গভর্নমেন্টের রেভিনিউ ফাঁকি দেওয়া হচ্ছে, সে বিভিন্ন পথে আনতেছে। তো যাই হোক, এখানে আপনার এই বাউন্ডারি বাইরে থেকে যদি আপনি কোনো কিছু জিনিস নিয়ে আসেন, তাহলে আমাদের এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ইম্পোর্ট করে নিয়ে আসতে হলে আমাদের কতগুলো যোগ্যতা লাগবে।
আমরা প্রথমে যে ট্রেড লাইসেন্স লাগবে, আইআরসি লাগবে, টিন লাগবে, বিন লাগবে, হ্যাঁ, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার বায়ার থাকতে হবে, এলসির মাধ্যমে আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে। এরপরে দেখেন এই লেটার অফ ক্রেডিটটা আপনাদের প্রত্যেকেরই আমাদের জানা, যারা নাকি ইম্পোর্ট করেন। ঠিক আছে, তো এই লেটার অফ ক্রেডিট হচ্ছে ব্যাংক টু ব্যাংক, একটা এক্সপোর্টারের ব্যাংক, একটা হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক, এই দুই ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেনটা হয়। এটা আপনারা খুব ভালো জানেন, এবং আমরা এলসির মাধ্যমে এই কাজটা করি, এবং এলসি করার আগে আমরা কিন্তু ইন্স্যুরেন্স করি। তারপরে হচ্ছে এটা হচ্ছে মানে চিটাং পোর্টের একটা জাহাজ। আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পোর্টগুলো মানে পানি পথে, মানে জাহাজের মাধ্যমে মাল আনলে এখনো আমাদের সেফ, ফ্রেড ইনটা কম, কিন্তু প্লেনে নিয়ে আসলে ফ্রেড ইন বেশি, এবং ব্যবসায়ীরা খুব ভালো করে জানে। ওনারা চিটাং পোর্ট, মংলা পোর্ট, এইসব পোর্টগুলো ইউজ করে ওনারা এই মাল নিয়ে আসে। আর ইন্ডিয়াতে কোনো মানুষের বেনাপোল দিয়ে আপনারা আনেন, এবং ইন্ডিয়ার আশেপাশে এদিক দিয়ে করে ইয়া পর্যন্ত আমাদের অনেকগুলো পোর্ট আছে, সি পোর্ট। এদিক দিয়ে আমাদের হালুয়াঘাট আছে, কয়লা আসে, আবার মাঝে মধ্যে সুপারি টুপারি আসে হালুয়াঘাট দিয়ে। এরকম বহুত জায়গা আমাদের আছে যে ল্যান্ড পোর্টগুলো আমাদের ইউজ হয়। তো আমাদের আসলে সবচেয়ে বড় ব্যবসায়ীরা যারা নাকি মানে প্রিফার করে সেটা হচ্ছে আমাদের মানে চিটাং পোর্ট, এবং সেটা হচ্ছে আমাদের জাহাজে মাল আসে এবং ইজিলি আমাদের এখানে চলে আসে, এটা আমাদের জন্য। এবং আমাদের এই পোর্টটা আমাদের এত সুন্দর পোর্ট আর ইন্ডিয়াতেও নেই। দেখা যাচ্ছে যে এটা আমাদের খুব একটা অর্থনীতির জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। তারপরে এখানে দেখেন আমরা মাল যখন ইয়া করি, দেখেন আমরা যখন নাকি আপনাদের ফাইলগুলো আমরা ডিল করি, মনে করেন আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল ডিল করি, তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটা পাওয়ার নিয়ে নেওয়া। হ্যাঁ, আমি যে ফাইলটা ডিল করব, তা আপনি পাওয়ার দিলে আপনার যত কাজ আছে সব কাজে আমি করব, তখন আপনার সবসময় আসতে হবে না। তো সিএনএফ যখন আপনি নিয়োগ করবেন, তখন আপনি তাদেরকে একটা পাওয়ার দিয়ে দিলে তার কাছে এই কাগজপত্রগুলি থাকবে। কারণ এগুলো যখন আপনি মানে বিল অফ এন্ট্রি যখন করতে যাবেন, আপনি যখন আপনার মাল আসছে তখন আপনার মালটা খালাস করার জন্য এইসব কাগজপত্রগুলি সাধারণত লাগে। যেমন ধরেন এখানে আপনাদের আছে এলসি, ইনভয়েস, ডিটেল প্যাকিং লিস্ট, ইন্স্যুরেন্স কাভারেজ নোট, তারপরে হচ্ছে আইআরসি, ব্যাট নিবন্ধন সনদ, টিন সনদ, শুল্ক মূল্যায়ন 2000। মানে আপনি যে একটা নীতিমালা তো আছে যে আপনি মাল নিয়ে আসেন বিদেশ থেকে এক রেটে, আমাদের দেশে এই রেটের সাথে মিলে না। ওই যে এখানে 2000 সালের যে মূল্য ঘোষণাটা আছে সেটা অনুযায়ী আপনার থাকতে হবে, বিল অফ লিডিং থাকতে হবে, বিল অফ এক্সচেঞ্জ, কান্ট্রি অফ অরিজিন, আপনি কোন দেশ থেকে মাল আনছেন। সিঙ্গাপুর এমন একটা দেশ, তাদের কোনো প্রোডাকশন নাই, কিন্তু তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে লিয়াজও করে বিভিন্ন মাল নিয়ে আসতেছে। ঠিক আছে, তা এখন ঘটনা হচ্ছে কোন দেশ থেকে মালটা আনতেছে সেই জন্য সেই দেশের নামটা উল্লেখ করা থাকে, কান্ট্রি অফ অরিজিন। মানে ওই দেশ থেকে যে সুইজারল্যান্ডের আসছে নাকি নিউজিল্যান্ড থেকে আপনার গরু দুধ আসছে, এটা কিন্তু আপনার ওইখানে লেখা থাকে কান্ট্রি অফ অরিজিন। কারণ এতে কোন দেশ থেকে আসছে তো বোঝা যায় না, এটা দরকার। আমদানি করার করতে সিএনএফ এজেন্টকে ক্ষমতা প্রদান, মানে সিএনএফ এজেন্টকে আবার একটা ক্ষমতা দিয়ে দিতে হবে কাজ করার জন্য, নাইতো সে কাজ করতে পারবে না। তারপরে দেখেন আরো কিছু কিছু জিনিস আছে, যেমন রেডিয়েন্ট টেস্ট করতে হয়, গরু দুধ আছে, শিশু খাদ্য, মানুষ খাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এখানে ঘটনা হচ্ছে যে রেডিয়েশন টেস্ট করতে হয় যদি আমাদের ওই দেশের তেজস্ক্রিয় ভাব আর আমাদের দেশের কি আছে। তারপরে এখানে অনেক সময় বিএসটি করতে হয়, মনে করেন আমাদের কেমিক্যাল আসে, এটা আমাদের বিএসটি টেস্ট করতে হয়। এরকম আপনাদের যারা কেমিক্যাল আমদানি করেন তার বিস্ফোরক দ্রব্য, আপনার বিস্ফোরক দ্রব্যের লাগে, লাইসেন্স লাগে যারা কেমিক্যাল আনে। মানে এরকম অনেক কিছু আছে, সেটা দ্রব্যের উপর নির্ভর করে বিভিন্ন হয়। আমাদের টাইলসের তো মনে হয় বিএসটি নেই, আছে আছে, তাহলে টাইলসের বিএসটি আছে। মানে দেখা যাচ্ছে যে আপনার দ্রব্য ভেদে আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। তারপরে এর মধ্যে যে হয় না, ইদানিং কমে গেছে। আগে অনেক কিছুই হয়েছে, অনেক কিছু করতে পারছে, কিন্তু ইদানিং সবকিছু করা যাবে না। ঠিক আছে, এখন কাস্টমস বলেন বলেন সবই এখন খুব স্ট্রং, যেহেতু অনলাইনে সবকিছু পাওয়া যায়। তো এখানে কি নাম আমরা প্রোডাক্টের, ডিমিউডার নাকি ডেসমোডোর। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে ইয়াটা দেওয়া আছে এখানে বিল অফ এন্ট্রি, এটা হচ্ছে আপনার, এটা বিল অফ এন্ট্রি ডেট। ঠিক আছে,
আর এটা সি দিয়ে যেটা দেওয়া আছে এটা বিল অফ এন্ট্রি নাম্বার। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। এরপরে এখানে এরপরে আসতেছে আমাদের দেখেন, তারপরে এখানে আছে কনসার্নির নাম, মানে আপনার যে কোম্পানি থেকে আসছেন কি জাইমা জাইমা ট্রেডার্সের নাম আসছে, এটা কনসার্নির নাম থাকবে, এটা হচ্ছে কনসার্নির নাম। তারপরে এখানে ডিক্লারেন্ট মানে সিএনএফ এজেন্টের নাম। ঠিক আছে, এরপরে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে বিল অফ এন্ট্রি আছে অথবা এই বিল অফ এন্ট্রিটা, এটা পুরোটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিশ, মানে আপনার যে ডিউটি ক্যালকুলেশন করা হয়েছে, ডিউটি ক্যালকুলেশনের টোটাল জিনিসটা এখানে এখানে আপনার টোটাল ডিউটিটা এখানে থাকবে, রাইট। এরপরে দেখেন আপনাদের পরবর্তী পেজে আপনারা চলে যান। পরবর্তী পেজে আপনার এখানেও আপনার জাইমা ট্রেডার্স আছে, এখানে আপনার যে সিএনএফ আছে তার নাম আছে, এখানে বিল অফ এন্ট্রি নাম্বার দেওয়া আছে, বিল অফ এন্ট্রি আছে, এবং এখানে আপনার কত ইউএস ডলারে মাল উনি আনছেন ওটা দেওয়া আছে এখানে 22 নাম্বার কলামে। আপনারা দেখেন 23 নাম্বার কলামে এটা হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, উনি যেদিন এলসি করছে সেদিনের রেটটা এখানে দেওয়া আছে। এখানে 85 টাকা মানে 84 টাকা 95 পয়সা এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে উনি যে এলসিটা করছে ইসলামিক ব্যাংক থেকে করছেন, ইসলামিক ব্যাংকের এখানে এলসি নাম্বার দেওয়া আছে। আমাদের বিজনেসম্যানরা কিন্তু আপনি কোনো কিছু বিল অফ এন্ট্রি চাইলে, হ্যাঁ, ওনারা কিন্তু আমি বিল অফ এন্ট্রির নাম্বারের সাথে ওনারা পরিচিত না। কেন পরিচিত না? বিল অফ এন্ট্রির নাম্বারটা হচ্ছে মেইন একটা ইস্যু। এই বিল অফ এন্ট্রির নাম্বারটা আপনার 6.1-এ লিখতে হয়, বিভিন্ন জায়গায় লিখতে হয়, মানে ব্যাড যদি উনি ডিল করে। আদারওয়াইজ ওনারা কিন্তু এলসি নাম্বার অনুযায়ী পরিচিত। এলসি নাম্বার বলতে হয়, আমরা যখন বিল অফ এন্ট্রি চাই, বিল অফ এন্ট্রি নাম্বার হলে যে উনি বলবে এলসি নাম্বার কত, এবং এলসি নাম্বারে ওনারা এক্সপার্ট বেশি। ঠিক আছে, তো সুতরাং আমাদের এখন থেকে আপনারা প্র্যাকটিস করতে হবে বিল অফ এন্ট্রি নাম্বার। বিল অফ এন্ট্রি নাম্বারটা বিভিন্ন জায়গায় আপনাকে ইউজ করতে হবে, মূল্য ঘোষণার সময় ইউজ করতে হবে, খাতাপত্র মেনটেন করার সময় ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে সি দেওয়া নাম্বার আছে আপনার প্রথম দিকে উপরের দিকে দেখেন, হ্যাঁ, সি দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এটা বিল অফ এন্ট্রি নাম্বার, এটি ইউজ করবেন। কিন্তু অনেক ব্যবসায়ী আছে তারা এলসি নাম্বার দেওয়া বেশি অভ্যস্ত। যাই হোক, এখানে এলসি নাম্বার উনি এলসিটা করছেন ইসলামিক ব্যাংক থেকে, এবং এটার সেক্টর ফান্ড, তারপর যাবে কমার্শিয়াল ক্যাশ। আপনি ও তো ক্রেডিট নেন না, ক্যাশে করেন না, এলসিটা ক্যাশে করেন। বিল অফ এন্ট্রি নাম্বার এটা, এই যে ফন্ডে এই যে এটা দেওয়া আছে, ফন্ডেও বিল অফ এন্ট্রি নাম্বার দেওয়া আছে, এই যে এটা। আচ্ছা, বিল অফ এন্ট্রি নাম্বারটা আসলে হয়েছে কি, বিল অফ এন্ট্রি নাম্বারটা কখন আসে এবং কখন হয় সেটা আমি আপনাদেরকে বলি। এটা অবশ্য বলা আমার বাদ পড়ে গেছে। এই মালটা যখন নাকি আপনার জাহাজগুলি যখন আসে বাহির থেকে, বড় বড় যেসব জাহাজ আছে আসলে সেটা হচ্ছে বহির্নোঙরে থাকে, মানে পানি যেখানে গভীরতা বেশি ওইখানে থাকে ওরা, সেটা অনেক দূর হইতে পারে। সেটা দেখা যাচ্ছে যে আপনার ইয়ার দিকে আপনি দেখতে পাবেন, যারা নাকি সেন্ট মার্টিন গেছেন, সেন্ট মার্টিনের অনেক দূরে ছোট ছোট মানে দেখা যাচ্ছে যে অনেক দূরে ওইখানে রাত্রেবেলা শুধুমাত্র লাইট দেখা যায়। জাহাজগুলো ওইখানে থাকে কারণ হচ্ছে মানে পানির গভীরতা অনুযায়ী। আর হচ্ছে এই জাহাজগুলো আমরা খালাস করা হয় লাইটার জাহাজ দিয়ে, ছোট ছোট জাহাজ দিয়ে। ঠিক আছে, এখন যখন নাকি জাহাজগুলো আমাদের বাংলাদেশের সীমানায় চলে আসে, তখন আপনার একটা মেলের মাধ্যমে আপনার সিএনএফ কে জানায় দেওয়া হয় যে তোমার এত নাম্বার কন্টেনারে এতগুলো মাল আছে, এবং মানে মালিকের নাম এই, আমরা জাহাজটা আমরা ইয়াতে আসি, মনে করেন কুতুবদিয়া অথবা আমরা এই সেন্ট মার্টিনের কাছাকাছি আমরা আছি, একটা পয়েন্ট তারা বলে দেয়। তখন সে এটা বলে সে মেইল করে দেয়। মেইল করে দেওয়ার পরে উনি কি করে, উনি ওনার একটা ডিক্লারেশন ফর্ম আছে, বিল অফ এন্ট্রি একটা প্রেসক্রাইব ফর্ম আছে, সেই প্রেসক্রাইব ফর্মের মধ্যে আগে হাতে লেখা করতো, এখন আপনার কম্পিউটারে করতে পারে। সে এই ফর্মটা আপনার টোটাল বৃত্তান্ত কত ডলারে করছেন, কি মাল আনবেন না আনবেন সব কিছু দিয়ে একটা বিল অফ এন্ট্রি রেডি করে সে সাবমিট করে কোথায়, কাস্টম অফিসে। কাস্টম অফিসে কি করে, যেদিন সে বিল অফ এন্ট্রিটা আমার সাবমিট করলো সেদিন মানে যে নাম্বারটা পড়ে সেটা হচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বার সি দিয়া, এবং এর সামনে যেদিন সাবমিট করছে ওর ডেটটা থাকে ওইখানে। ঠিক আছে, কিন্তু এখানে আপনারা সাধারণত এই বিল অফ এন্ট্রির ডেটটা সাধারণত আপনারা অনেক সময় কয় রেজিস্টারে লিখবেন, কিন্তু মানে যেদিন ডেটটা ফেলছে ওইটা কিন্তু বলা থাকে না কয় রেজিস্টারে লেখার জন্য, বলছে বিল অফ এন্ট্রির ডেট কবে এটা।
কিন্তু আসলে আমাদের কাউন্টিংটা শুরু হয় আমরা ডিউটি পরিশোধ করার পরে, ঠিক আছে? কারণ বিল অফ এন্ট্রিটা যখন আমরা যেদিন করি, এরপরে আমরা যেদিন মালটা খালাস হবে, মানে ডিউটিটা পরিশোধ করি, ওই দিন থেকে আপনার কাউন্টিং শুরু করবেন এবং ওই দিন থেকে আপনার দিবেন যেদিন আপনার মাল মানে ওয়ার হাউসে ঢুকছে ওই দিনের ডেট দিবেন আপনার 6.1-এ প্রথম যে আপনার রেজিস্টারটা লিখবেন আমরা দেখাই দিব, আর বিল অফ এন্ট্রি নাম্বার যেখানে লিখবেন এর পাশে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারের ক্ষেত্রে আপনি ওইটা লিখবেন, ঠিক আছে? আর আমরা সাধারণত ক্যালকুলেশনের জন্য আমরা এই ডেটটাকে কাউন্ট করব। তো যাই হোক, এখানে আপনারা দেখেন এই ভদ্রলোক এখানে উনি এখানে দেখা যাচ্ছে যে $58,000 একটা এলসি করছিল। এই $58,000 এলসির এখানে একটা এইচএস কোড দেওয়া আছে, 33 নম্বর কলামে এইচএস কোড। এইচএস কোডটা আমাদের ইন্টারন্যাশনাল একটা কোড, যে কোডে আপনার আমাদের দেশের, কারণ এক এক দেশের এক এক ভাষা, তাই না? কিন্তু এইচএস কোডটা বোঝা যাবে যে আমাদের এই দেশের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেই দেশের এইচএস কোডের সাথে আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা থাকে। সেই জন্য এইচএস কোডটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং এইচএস কোডটা বর্তমানে আমাদের জন্য কি বলে অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য এইচএস কোডটা মাস্ট, এবং এইচএস কোড দেওয়া ছাড়া আপনি কোনো ক্রয় বিক্রয়ের যে সাব ফর্ম আছে এনে ঢুকতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাবো, এটা তো প্র্যাকটিক্যাল জিনিসটা আমি একাধিকবার দেখাবো। তাহলে এইচএস কোডটা 33 নম্বর কলামে এইচএস কোডটা আছে, এবং সেই এইচএস কোডটা আপনার লাগবে যখন আপনি রিটার্ন দিতে যাবেন অনলাইনে। তো এইচএস কোড এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে দুইটা জিনিস দেওয়া থাকে, 35 এবং 38। 35 এবং 38-এ দুইটা জিনিস দেওয়া থাকে বিল অফ এন্ট্রিতে, 35 নম্বর সিরিয়াল এবং 38 নম্বর সিরিয়ালে। দুইটা জিনিস কি, এখানে আপনার প্রোডাক্টের ওজনটা দেওয়া থাকবে কেজি হিসাবে, ঠিক আছে? প্রোডাক্টের ওজন দেওয়া থাকবে কেজি হিসাবে। সেটা আপনার একটা হচ্ছে গ্রস ওয়াইট, আরেকটা হচ্ছে নেট ওয়াইট, আরেকটা নেট ওয়াইট। আচ্ছা, এই গ্রস ওয়াইট এবং নেট ওয়াইটের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা সাধারণত আমার সাথে তো আমরা অনেক সময় এই যে থাকে, এই বোতলটা থাকে, বোতল দিয়ে আমরা উদাহরণ দিই। মুরগ সহ ভিতরের পানিটা, মানে এটার পুরাটার ওজনটা হচ্ছে গ্রস ওয়াইট, আর ভিতরের পানিটা হচ্ছে নেট ওয়াইট, মুরগ ছাড়া, ঠিক আছে? আর আমরা যখন যে কোনো জিনিস ক্যালকুলেশন করব, মূল্য ঘোষণা দিব বা যে কোনো জিনিস ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমরা নেট ওয়াইটকে কেন্দ্র করে করব। গ্রস ওয়াইটটা দেওয়া থাকে তা আপনার মুরগের যে ওজনটা সেটাকে বের করার জন্য, না তো আপনি বের করতে পারবেন না গ্রস ওয়াইট কত। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার গ্রস ওয়াইট এবং নেট ওয়াইট দেওয়া আছে। ওনার গ্রস ওয়াইট হচ্ছে 21,339.20, আর নেট ওয়াইট হচ্ছে 20,000, ঠিক আছে? কেজি, কিন্তু এটা কেজি, আর ইন্টারন্যাশনালি কিন্তু কেজি আসে, ঠিক আছে? তবে কিছু কিছু জিনিসের ইদানিং কাস্টম হাউসে আপনার পিস বের করে দেয়, পিস বের করে দিচ্ছে, সেটা আপনার মানে ব্যাপার। পিস বের করে দেওয়ার পরে এটা মানে যখন পিস বের করে দেবে তখন পিস অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপরে দেখেন আপনি এরপরে এখানে দেখা যাচ্ছে দুইটা অ্যাডজাস্টমেন্ট আপনার 100% ঠিক আছে। আপনার আসলে মানে এখানে ওজনে বা অন্যান্য আপনার কম পায় নাই, এটা আপনার ঠিক পাইছে। সেটা হচ্ছে আপনার এইখানে কিন্তু দিছে অ্যাসেসেবল ভ্যালু আর ভ্যালু, ডিক্লারেশন ভ্যালুর মধ্যে একটু পার্থক্য আছে। এটা বিভিন্ন আপনার কাছে নাই, আপনার এটাতে নাই, কিন্তু এই যে এই আগামী পাশে যেটা হবে ওইটাতে। আচ্ছা, সেটা আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টম ডিউটি আছে আপনার 10%, আর ব্যাড আছে, এআইটি আছে, এটি আছে, এটিবি, এটা অবশ্য এখানে দেয়া রাখে কিন্তু এটা কার্যকারিতা নাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের আপনারা খেয়াল করেন যে আমরা এখন এটা ডিউটিগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে দেখেন, আমরা এখানে দেখা যাচ্ছে উনি $58,000 নিয়ে কাজ করছেন। এলসি করার সময় ওনার এত টাকা করছে। তো আমরা একটা জিনিস সাধারণত বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে
আমরা যখন বিদেশ যাই তখন আমরা সেটা ইন্ডিয়া যান আর যে কোনো দেশে যান আমরা মানে টাকাটাকে ডলারে কনভার্ট করে আমরা সাথে নিয়ে যাই এবং আমরা ডিক্লারেশন করি। আর আমরা আরেকটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যখন আমরা বিদেশ যাই তখন আমার ডিক্লারেশন করতে সমস্যা কি, আমার পাসপোর্টে আমার কাছে এত টাকা আছে, এত অসুবিধার কিছু নাই, না এটা নিরাপদ। এটা নিরাপদ। কিন্তু আমরা অনেক সময় ডিক্লারেশনটা কম করি, যার ধরুন ইন্ডিয়া গেলে অনেক সময় আপনাদেরকে হ্যারাসমেন্ট করে, আপনারা ওদেরকে কিছু পয়সা দেন হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য। যাই হোক, এটা প্লেনে সাধারণত হয় না, রেলে এবং স্থল মানে ইয়াতে যদি যান তাহলে আপনার কিছু সমস্যা হইতে পারে। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের দেশে যখন নাকি একটা জাহাজ বাহির দেশে থাকে তখন কিন্তু সব কিছু ডলারে কনভার্ট করে হয় না, তারা কাজ কাম করে। এবং জাহাজে যারা চাকরি করে তারাও কিন্তু ডলারে বেতন পায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা যখন আমাদের দেশে মানে জাহাজটা আসার পরে আমাদের দেশে যখন এটা নিয়ে কাজ শুরু হবে তখন ডলার থেকে আমার টাকায় কনভার্ট করতে হবে, কারণ আমাদের ডিউটিগুলো এবং আমাদের বিডি মানে কারেন্সি সিস্টেমে হচ্ছে বিডি টাকায়, তাই না। এখন আমাদের যত ডিউটি আছে যা কিছু আছে সবই তো আমাদের কি করতে হবে, এখানে ডলার থেকে টাকা নিয়ে আসতে হবে। তো এখন আমরা যে কাজটা করব এটা ডলার থেকে টাকা নিয়ে আসতেছি এবং ডলারের রেটটা আপনার এখানে দেওয়া আছে 58 টাকা ইন্টু হচ্ছে 84.95। এটা অনেক দিন যাবত আসে, এটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, রাইট। এটা ব্যবসায়ীরা ভালো জানে, আমার চেয়ে ভালো জানে, যারা প্র্যাকটিক্যাল করে তাদের জিনিসগুলো অনেক মনে থাকে। তো এখন এই যে এই জিনিসটা আমরা ডলার থেকে আমরা টাকায় কনভার্ট করতেছি 58,000 ইন্টু হচ্ছে 84.95, তাহলে আমাদের 4,42,27,100 এইটা আমাদের টাকা হয়েছে বিডি টাকা, ঠিক আছে। এই বিডি টাকা এখন দেখা যাচ্ছে কতগুলো জিনিস আমাদের এখানে ইনভলভ থাকে, যেটা আমরা আসলে ইনডাইরেক্টলি এগুলো আমরা মানে আমরা সাধারণত জানি না, এগুলো সিএনএফ জানে এবং তারা এই কাজগুলো করে। এখানে 1% আমরা ল্যান্ডিং কস্ট আছে, এটার সাথে 1% ল্যান্ডিং কস্ট, তাহলে এখানে কত আসে, ল্যান্ডিং কস্ট 49,271 টাকা, 71 টাকা। এটার সাথে যোগ করার পরে 763171, এই যে এটা 49,76,73,371 টাকা। এটার উপর আবার 1% ইন্স্যুরেন্স চার্জ, এখানে ইন্স্যুরেন্স চার্জ আমাদের করার পরে 49,763। এই দুইটা যোগ করলে প্লাস এখানে 50,26,134 টাকা, এটা হচ্ছে আমাদের এখানে ল্যান্ডিং কস্ট এবং ইন্স্যুরেন্স কস্ট, এইটা মিলায় হচ্ছে আমাদের এইটা। এখন উনার এখানে আসলে কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতে পাই নাই, উনার যে বিল অফ এন্ট্রিটা আছে এটা 100-এ 100, ওনার কোনো এখানে মানে ইয়া নাই, লুট দেওয়ার কিছু নাই। এখানে গভর্নমেন্টের এখানে কিছু জিনিস, এখানে লুটের কিছু ক্যালকুলেশন থাকে। লুট হচ্ছে যে আপনি যে আজকে ইয়াতে মানে যে কোনো কারণে আপনার দেখা যাচ্ছে ডলারটা আপনার আপ ডাউন করছে, কীরকম আপ ডাউন করছে, মনে করেন কোনো কারণে দেখা যাচ্ছে উনি 10% মাল বেশি আনতে পারে, 15% মাল বেশি আনছে, তাহলে তো সে এখানে ডিউটি ফাঁকি দিচ্ছে। তখন এটার জন্য একটা লুট ক্যালকুলেশন করা হয়। লুটটা কিভাবে ক্যালকুলেশন করে, এখানে দেখেন ওনার এখানে 2.90 মানে $2.90 উনি ডিক্লারেশন দিছে। এখন দেখা যাচ্ছে কোনো কারণে এটা বেশি হচ্ছে, ঠিক আছে। তো বেশি হইলে মনে করেন এখানে এটা যদি সে দেখা যাচ্ছে 2.95 সে যদি পায়, ঠিক আছে, কে কাস্টম যদি পায় কোনো কারণে যদি ফল্ট পায় যে উনি এটা আসলে সে ফাঁকি দিচ্ছে, তখন সে এটাকে গুণ করে তখন সেটা বের করে নেয়। তখন কিভাবে গুণ করে দেখেন, এখানে লুটটা কিভাবে ক্যালকুলেশন করে, এটাকে এটা দ্বারা ভাগ করে দেয়। এখানে 2.95 ডিভাইডেড বাই হচ্ছে 2.9, তাহলে 95 হলো না কেন, দশমিকের জন্য হয়নি। আচ্ছা,
2.95 ডিভাইডেড বাই হচ্ছে 2.90। তাহলে এখানে লুটটা কত আসতেছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আপনাদের এই লুটটা কিন্তু সবারই আছে, ওনার এই বিল অফ এন্ট্রিতে নাই, কিন্তু লুট কিন্তু মানে এইটাতে নাই, অন্যটাতে আপনার থাকবে এবং থাকাই কথা স্বাভাবিক। তাহলে এখানে মালটা উনি ডিক্লেয়ার দিছিল 2 টাকা 90 পয়সা, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমস পাইছে 2.95। তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করবেন, আপনার 2.95 কে এখানে 2 টাকা 90 পয়সাটা ভাগ করে দেন, ভাগ করে দিলে 1.0172। আর ডলারের ক্ষেত্রে আপনারা সবসময় 4টা ঘর নেবেন। আমরা যখন অঙ্ক করছি বাস্তবে ছোট সময় যখন অঙ্ক করছি তখন আমরা বলছিলাম দশমিকের পরে 2 ঘর নেওয়ার লাগা, ডলারের পরে দশমিকের পরে 4 ঘর নেবেন, ঠিক আছে? তাহলে এই যে এটা লুট হয়েছে, তো এটা যদি লুট ওনার এখানে হইলে তাহলে এইটাকে যদি আমরা টোটাল এটা গুণ করে দিলে তখন অ্যাকচুয়াল জিনিসটা বেড়ে যেত। তখন কি হইতো, এসএসএস ভ্যালুটা, এটা কিন্তু এসএসএস ভ্যালু, তখন এসএসএস ভ্যালু বেড়ে যেত। এখন এটা আমরা গুণ করে দেখেন এসএসএস ভ্যালু বেড়ে যাবে। তো এসএসএস ভ্যালু যদি বেড়ে যায় তাহলে আপনার ডিউটিও বেড়ে যাচ্ছে, এই জন্য লুট ক্যালকুলেশনটা করা হয়। আমি কি লুটের ক্যালকুলেশন আপনাদেরকে বুঝাইতে পারছি? মানে যেটা আপনার ডিক্লারেশন আছে আর ওরা যারা নির্ধারণ করছে দুইটার মধ্যে ভাগ করে দেবেন, ওইটারে এটা ভাগ করে দেবেন, ভাগ করে দিলে আপনার লুট বেড়ে যাবে, সেটাতে আপনি গুণ করে দেবেন এই যে এটাকে প্রাইস ডিক্লারেশন মতো। কিন্তু অনেক ঘটনা হচ্ছে বিভিন্ন কারণে আপনাদেরকে মানে এরকম ঘটনা ঘটে আর কি, যে আসলে আবার ইয়া হতে পারে কি আমি এটা পড়ে পড়লাম $1 কিনলাম, কিছুদিন পরে দেখা গেল যে এটা 95 সেন্ট হয়ে গেল, কিন্তু অ্যাসেসমেন্টের সময় তারা 6 মাসের পর্যন্ত দেয়। হ্যাঁ 6 মাসের ইতিহাস দেখে, এটা বিভিন্ন অ্যাসেসমেন্ট করবে এই $1 আর 95 এর করবে না 95 কম 6 মাস দেখবে, তারপরে দেখে কমছে তাই দেখবে না, সেটা করে, সেটা মানে অনেক সময় হয়। তাহলে আমাদের লুট ক্যালকুলেশনটা হচ্ছে যে আমাদের যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে এটা আপনি ডিক্লেয়ার দিয়েছেন এটা, কিন্তু দাম এখন বেশি, তখনই তারা এটাকে ভাগ করে এটা ভাগ করে যেটা হয় সেটা দিয়ে এসএসএস ভ্যালুতে গুণ করলেই ওই যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা তারা চাচ্ছে সেটা বেড়ে যায়, তখন তারা ডিউটিটা বেশি পায়। আচ্ছা যাক, এখন ঘটনা হচ্ছে যে ওনারা এখানে আসলে কোনো ঘটনা ছিল না, এজন্য আমরা এখানে 50,26,134 এই টাকা আমরা এখানে এখন ডিউটিগুলো ক্যালকুলেশন করব। আমি তো এই জিনিসটা আপনাদেরকে একটা বিল অফ এন্ট্রির ক্যালকুলেশন দেখাচ্ছি, আমি আরেকটা বিল অফ এন্ট্রির ক্যালকুলেশন করব যেটা নাকি আপনার ইয়া আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, প্লাস হচ্ছে সিডি আরডি এসডি সবই আছে। হ্যাঁ, এটা আমরা করে দেখাবো। তাহলে এখানে আপনারা দেখেন 50,26,134 এটা 10% হচ্ছে সিডি, ওনার প্রোডাক্টের ধরন অনুযায়ী সিডি হচ্ছে 10%। 10% যদি সিডি হয় 26,134 ইন্টু হচ্ছে 10%, তাহলে আমাদের কত হয় 50,000 5,02,613 না, এটাই তো, এটা হচ্ছে ওনার সিডি। এখন ঘটনা হচ্ছে ওনার আর কোনো জিনিস নাই, আরডিও নাই, আরডি ওনার নাই এই প্রোডাক্টে, ঠিক আছে? আরডি হচ্ছে রেগুলেটিং ডিউটি ওনার নাই। তাহলে এখন কত হচ্ছে আপনার, যদি আরডি থাকতো মনে করেন 3% আরডি আছে, তাহলে এটার উপরেই আরডি 3% ক্যালকুলেশন করতে হইতো। আচ্ছা তাহলে এখন কি করবে, আমরা এখন এটাকে কিভাবে বের করব, এবি প্লাস সিডি প্লাস আরডি সমান সমান হচ্ছে এসডি বেস ভ্যালু, এসডি বেস ভ্যালু, এসডি বেস ভ্যালু, ঠিক আছে? এই এসডি বেস ভ্যালু বের করতে হলে আমাদের কি কি করতে হবে, প্রথমে হচ্ছে এবি এসএসএস ভ্যালু, এই যে আমরা যেটা বের করছিলাম প্রথমেই, এটা হচ্ছে এসএসএস ভ্যালু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এসএসএস ভ্যালুর উপরেই কিন্তু এটিটা এআইটিটা নির্ধারণ করা হয়, যেহেতু আসছে আমি আগেই কথাটা বলে নিই, ভালো করে খেয়াল করেন আপনারা কোন কোন জায়গায় আপনারা মানে বিভ্রান্ত হচ্ছেন। আমাদের ইনকাম ট্যাক্সের লয়ারদের জন্য, আমিও নিজেই লয়ার,
ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে কোন কোন জায়গায় আপনি বিভ্রান্ত হচ্ছেন। এখানে কিন্তু আপনার ভ্যালুটা নির্ধারণ করতেছে 5% কিন্তু এখানে ক্যালকুলেশন করতেছে। কেন করতেছে? কারণ হচ্ছে আমাদের মানে ট্যাক্সের ক্ষেত্রে বা ব্যাডের ক্ষেত্রে বলেন, ট্যাক্স অন ট্যাক্স কিন্তু কোনো জায়গায় কাম্য না। ট্যাক্স অন ট্যাক্স, একবার ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স যোগ করে আবার ট্যাক্স দেবেন, সেটা না কিন্তু। সেটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড আপনার কাছ থেকে আশা করে না, এবং সেই ক্যালকুলেশন এটা নাই। এখন দেখেন, আপনি এই জিনিসটা বের করছেন, এখানে কোনো ট্যাক্স দিয়েছেন আপনারা? এখানে তো আপনি কি করছেন, বিদেশ থেকে মাল আসছে, আপনি এত ডলার খরচ করছেন, এখানে আপনি গভর্নমেন্টের একটা পোর্ট ব্যবহার করছেন, এত সুন্দর একটা পোর্ট, হ্যাঁ, এই পোর্টটা ব্যবহার করলে আপনার একটা 1% ল্যান্ডিং কস্ট নিছে, আর 1% ইন্স্যুরেন্স চার্জ নিছে, কারণ গভর্নমেন্ট তো কোনো লাইবিলিটি নিবে না। লাইবিলিটি কার? ইন্স্যুরেন্স ওলা। যদি সুনামি হয়ে মাল যদি হয়ে যায়, নষ্ট হয়ে যায় অথবা বাইসা যায়, তাহলে এটার দায়ভার কার? ইন্স্যুরেন্স কোম্পানি। সেই জন্য 1% আপনার কাছে নিয়ে নিল। পোর্টে যদি কোনো ঘটনা ঘটে, ইন্স্যুরেন্স তো করছেনই, এটা তো ওভারঅল ইন্স্যুরেন্স করছেন, কিন্তু পোর্টে ইন করার পরে পোর্টে যদি কোনো মাল ড্যামারেজ হয় অথবা কোনো ধরনের সমস্যা হয়, সেখানে এটা ইন্স্যুরেন্স হয়। গভর্নমেন্ট তো কোনো লাইবিলিটি মেতে নাই। আমি তো আগেই বলছি, গভর্নমেন্টের কোনো ইনকামও নাই। গভর্নমেন্ট ট্যাক্সের টাকায় কি করে? আপনার উন্নয়নমূলক কাজগুলি করে, পদ্মা সেতু করে, তারপরে হচ্ছে যে আমাদের রুট গার্ড করে, এগুলো সবই করে। এটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়। গভর্নমেন্টের তো কোনো আলাদা কোনো খাত নাই ইনকামের। তো যাই হোক, সে কোনো রিস্কের মধ্যেও নাই। তাহলে এখানে সে ইন্স্যুরেন্স দিছে, এই দুইটা জিনিস আপনার এখানে কার্যকরী হয়েছিল। এখানে এটার মধ্যে কোনো ট্যাক্স ঢুকানো হয় নাই, কোনো এসডি মিসডি কিচ্ছুই ঢুকানো হয় নাই। এটার উপরে আপনার 5% নিচ্ছে, যেন ট্যাক্স অন ট্যাক্স না হয়। তাহলে 50,50,26,134 ইন্টু হচ্ছে 5%। দেখেন এখানে আপনার এখানে বিল অফ এন্ট্রিতে এআইটি আছে আপনার 2,51,000 এআইটি 2,51,000 কত 306। ঠিক আছে? এখন আমাদের লয়ার ভাইদের একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে আমাদের তো এইটার উপরে উনি এআইটিটা ধরছে, সুতরাং এইটাকে উনি বেস ভ্যালু মনে করে, এটাকে বেস ভ্যালু মনে করে, এটাকে ক্রয় ধরে। ঠিক আছে? এবং ক্রয় ধরে, এটাকে বেস ভ্যালু ধরে ওনারা সেলস নির্ধারণ করে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আসলে সেলস কিন্তু ক্রয় এবং বিক্রয় কিন্তু এখনো আসে নাই। এটা আপনার এখান থেকে নির্ধারণ করা হয় শুধুমাত্র আপনার ট্যাক্স অন ট্যাক্স না হয়। একবার ব্যাট দিচ্ছেন, ব্যাটের উপরে আবার ট্যাক্স দিবেন, তাহলে এটা ট্যাক্স অন ট্যাক্স হয়ে গেল। হ্যাঁ, এই জন্য এটার উপর নির্ধারণ করা হয়। এসএসএস ভ্যালুর উপরে এআইটিটা নির্ধারণ করা হয়। ঠিক আছে? আর এখন আমরা ক্রয় এবং বিক্রয় নির্ধারণ করে আপনাকে দেখাবো। এটা প্রাসঙ্গিকভাবে আসছে, সেজন্য আমি বলে নিলাম। তাহলে এখন দেখেন, তো এটার বেস ভ্যালুটা কত? এখানে দেখা যাচ্ছে এপি কত ছিল? 50,26,134 প্লাস এখানে সিডি আছে আপনার 5,02,000 এত, আর এখানে 8D শূন্য। তাহলে এটা দুটো যোগ করেন, কত হয়? দুটা যোগ করলে 50,26,134 প্লাস হচ্ছে 5,02,613। তাহলে আমাদের কত হয়? এখানে দেখা যাচ্ছে 55,87,000 নাকি 55,87,000 নাকি 28,000, সরি 87 করতে 28,747। এইটা হচ্ছে আপনার এসডি বেস ভ্যালু ফর্মুলা অনুযায়ী, কিন্তু এসডি কিন্তু এখানে নাই। ঠিক আছে? এসডিও কিন্তু শূন্য। তাহলে এখন এটা যেহেতু আমাদের এসডিও নাই, তাহলে এটা আমাদের কি হবে? এটাই ব্যাড বেস ভ্যালু হবে। তো ব্যাড বেস ভ্যালু কি করতে হবে? কি এসডি বেস ভ্যালুর সাথে এসডি যোগ করলে যেটা, সেটা হচ্ছে ব্যাড বেস ভ্যালু, কিন্তু এখানে এসডি নাই, তার মানে এইটাই ব্যাড বেস ভ্যালু।
ব্যাড বেস ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? আপনি যে বিদেশ থেকে মালটা ক্রয় করে নিয়ে আসছেন, আমি সকালবেলা আপনাকে একটা কথা বলছিলাম যে আপনি পারচেস করতেছেন 15% ব্যাট দিচ্ছেন, তো ক্রয়টা মানে কোন জায়গায় আপনি 15% ব্যাট দিচ্ছেন? ক্রয়ের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে কোন জায়গায়? বিক্রয়ের ক্ষেত্রে। তো এখন যেটা আমরা এই বিল অফ এন্ট্রি থেকে ক্যালকুলেশন করতেছি, এই বিল অফ এন্ট্রিটা তো ক্রয়, তাই না? কারো কোনো সন্দেহ আছে? বিল অফ এন্ট্রিটা কিন্তু ক্রয়। এটা কি ক্রয়? এটা হচ্ছে ইনপুট পারচেজ। ইনপুট করে নিয়ে আসতেছেন, সেই জিনিসটা এটা পারচেজ হিসেবে ট্রিট হচ্ছে। তাহলে এখানে আমাদের কি জিনিসটা নির্ধারণ হলো? এটা হচ্ছে এই জিনিসটা তো আমাদের ক্রয়কে ইন্ডিকেট করতেছে। আমি বলছি ব্যাড বেস, যদি এখানে মানে এসডি বেস ভ্যালুর সাথে এসডি যেটা হইতো যত পার্সেন্টেজ, এসডি কিন্তু 5% থেকে শুরু করে 500% পর্যন্ত আছে। এসডি জানেন নাকি? 5% থেকে শুরু করে 500% পর্যন্ত আছে। আপনি যে গাড়ি আনেন, বিলাসবহুল গাড়ি, 350%, 350%, 500% পর্যন্ত আপনার এটা সিসি ওয়াইজ কিন্তু আপনার ভেরিয়েশন করে আপনার ইয়াটা কি বলে এসডি ডিউটিটা, এসডিটা। ঠিক আছে? তো যাই হোক, এসডি বেস ভ্যালুর সাথে আমরা এসডি টা যোগ করলে যেটা হবে এটা ব্যাড বেস ভ্যালু হওয়ার কথা ছিল। আমি আরেকটা বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন করে দেখাবো, ওইটার মধ্যে আপনারা পাবেন। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য এখানে 15% ব্যাট আপনার নির্ধারণ করবে কে? চিটাং পোর্ট। তাহলে এটা আপনার 15% ব্যাট নির্ধারণ করলে কত টাকা আসে দেখেন তো? 8,29,312 টাকা। এই টাকাটা উনি দিয়ে আসছেন চিটাং পোর্টে। ঠিক আছে? এই টাকাটা উনি চিটাং পোর্টে প্রদান করছেন এবং ব্যাংকের মধ্যে প্রদান করছেন উনি। এবার আরেকটা জিনিস প্রদান করছেন, আমি উনি এটি দিয়ে আসছেন, এটি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছেন উনি চিটাং পোর্টে। ঠিক আছে? সেটার নাম হচ্ছে এটি। এটিটা কোথায় নির্ধারণ হবে? ব্যাড বেস ভ্যালুর উপরেই এটি নির্ধারণ হবে। তাহলে ব্যাড এখানে 55,28,747 ইন্টু 5%, তাহলে কত হয় এটিটা? এটিটা আপনার হচ্ছে এখানে 2,76,437, তাই না? এটা আপনি এটি দিয়ে আইছেন। তাহলে এখানে আপনার একটা কাস্টম ডিউটি দিয়েছেন 10%, এটা আপনার ইয়া অনুযায়ী। এটা সবকিছু মিলে টিলে ABCDRD, এটা হচ্ছে এসডি বেস ভ্যালুর সাথে বেস ভ্যালু এর সাথে এসডি পার্সেন্টেজ যা হয় এটা যোগ করলে হবে ব্যাড বেস ভ্যালু। বুঝছেন? ব্যাড বেস ভ্যালু। তো এটা আমাদের ব্যাড বেস ভ্যালু, এটা 15% ব্যাড দিয়েছেন। আর এখানে এই ব্যাড বেস ভ্যালুর উপরে আপনার 5% এটি দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম ওনার কথা অনুযায়ী যে আপনার এটিভি এবং এটির মধ্যে পার্থক্যটা বলছিলাম যে এটি করার জন্য আপনার 1.65% কমে গেছে আপনারা গেইনার। এই জন্য কোথায় ধরে? ব্যাড বেস ভ্যালুর উপরে ধরে। আগে কোথায় ধরতো? এই ব্যাড বেস ভ্যালুর সাথে আরো 33.34% ভ্যালু এডিশন করতো আর বাড়ায় দিত, বাড়ায় তারপরে ধরতো। রাইট? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস দিয়ে আসছি। আপনি ক্যাশ টাকা দিচ্ছেন, তো ক্যাশ টাকা দিচ্ছেন, এসডি দিচ্ছেন, আরডি দিচ্ছেন, সবকিছু দেওয়ার পরে সিল মারছেন, টাকা দিচ্ছেন, টাকা গুনিয়া টুনিয়া, যদি এর মধ্যে যদি কোনো সিরা টাকা থাকলে সিরা টাকা ফেরত দিয়া, হ্যাঁ, আপনার পিউর টাকা দেওয়ার পরে সে দিয়া পে অর্ডার দিচ্ছেন। পে অর্ডারটা তো আপনি টাকা দায়ী করছেন। যাই হোক, তো পে অর্ডার দিচ্ছেন, পে অর্ডার দেওয়ার পরে আপনাকে এই যে সিল মেরে দিয়েছে এবং মাল খালাস করার জন্য প্রাথমিক অনুমোদন পাইছেন। আপনার গেট থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মাল আবার ভিতরে ঢোকানো হয়, গোয়েন্দারা আবার ঢোকায়। গোয়েন্দা একটা সংস্থা আছে, মাল ঢোকায়, ওরা আবার দেখে। যাক, এখন ঘটনা হচ্ছে এই ডিউটিগুলো আপনি পরিশোধ করছেন। এখন আমরা এই জিনিসগুলো আমরা দেখলাম। উনি এই প্রোডাক্টটা যদি মনে করেন আজকে ওনার পার কেজি প্রোডাক্টের ভ্যালু কত, আমি বের করি আপনাকে, আমি দেখাচ্ছি, দেখায় আমরা শেষ করে দিচ্ছি। যে সকাল থেকে
মানে এতক্ষণ কথা বললাম, এই কথা বলাতে আপনার কি উপকার হলো? এখানে দেখা যাচ্ছে 55,28,747 টাকা আছে। আর এখানে উনি প্রোডাক্ট নিয়ে আসছিল 20,000 কেজি, ভাগ করলে কত হয়? পার কেজি কত? পার কেজি আমাদের আসে কত? 55,28,747 ডিভাইডেড হচ্ছে 20,000, কত? 276 টাকা 43 পয়সা। উনি পার কেজি 276 টাকা 43 পয়সা ক্রয় মূল্য পড়ছে পার কেজির। ঠিক আছে, এই পার কেজি, তাহলে উনি পার কেজিতে কত টাকা ব্যাট দিতে হবে সেটা এখন ধরলাম। এই প্রোডাক্টটা উনি বিক্রি করেন, ধরেন 375 টাকা উনি বিক্রি করেন এই প্রোডাক্টটা। আমি জানি না উনি কত করে, বেশিও করতে পারে, কম করতে পারে, আমার সেটা জানা দরকার নেই, কিন্তু ফরম্যাট মতো যত হয় ততটুকু আপনারা কাজ করেন। 375 টাকা উনি বিক্রি করেন। ওনার বিক্রয় মূল্য কত? 15%। ওনার বিক্রয় মূল্য আসতেছে 375 ইন্টু 15%, এখানে 56 টাকা 25 পয়সা ওনার ট্যাক্স দিছেন। কাকে? আপনি যখন চালান ইস্যু করছেন তখন কাস্টমারকে এই চালানটা এভাবে ইস্যু করে দিয়েছেন। আর আপনি চিটাগাং পোর্ট থেকে যখন আমরা মালটা নিয়ে আসছেন তখন আপনার দুইটা জিনিস আপনি দিচ্ছেন, 276 টাকা কত পয়সা? 43 পয়সা, এটার উপর 15% ভ্যাট দিচ্ছেন। আবার 276 টাকা 43 পয়সা, এটার উপর 5% ভ্যাট দিচ্ছেন। তাহলে কত ভ্যাট আপনি দিয়েছেন চিটাগাং পোর্টে? তাহলে এখানে 276 টাকা 43 পয়সা ইন্টু 15%, তাহলে 41 টাকা দিচ্ছেন এখানে ভ্যাট। 41 টাকা 46 পয়সা, 276 টাকা 76.43 ইন্টু 5%, 13 টাকা 82 পয়সা দিয়েছেন আপনার এটি। দুটো যোগ করেন, 13 টাকা 82 প্লাস হচ্ছে 41.46, তাহলে কত হয়? 55.28। এটা আপনারা চিটাগাং পোর্টে দিয়েছেন, এই দুটো যোগ করলে। এখন উপরটাতে বাদ দেন, এত কাস্টমারকে আপনি দিচ্ছেন, উপরটা থেকে বাদ দেন, কত? 56 টাকা 25 পয়সা। তাহলে আপনি কত টাকা? 97 পয়সা আপনি ভ্যাট দিচ্ছেন। এটাতে এটা বিয়োগ করলে, সকালবেলা আমি দেখেছিলাম আউটপুট মাইনাস ইনপুট, এই যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তা এখন যদি আপনি 97 পয়সা যদি আপনার ইয়াতে দিয়ে থাকেন, 1 কেজিতে দিয়ে থাকেন, তো 20,000 কেজিতে আপনি কত দিচ্ছেন বা দিবেন? 19,400 টাকা ভ্যাট দিবেন। 19,400 টাকা। এখন 19,400 টাকা আপনি ভ্যাট দিচ্ছেন, তখন আপনার ইয়া কত ছিল? বিক্রয় মূল্য ছিল কত? ঠিক আছে, তাহলে আপনি ভ্যাট দিচ্ছেন এইটা। তাহলে এখানে আমার টোটাল বিক্রয় মূল্য কত? 3,75,000 ইন্টু হচ্ছে 20,000, তাহলে আমাদের 75 লক্ষ টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। 75 লক্ষ টাকা আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, আপনি ভ্যাট দিচ্ছেন কত? এত। তাহলে একা কত, 100 কত, ঐকিক নিয়মটা আমরা শিখে ফেলাই। তাহলে আমরা কত পার্সেন্ট ভ্যাট দিচ্ছেন সেটা বেড়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে 19,400 টাকা ডিভাইডেড বাই ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 75 লক্ষ টাকা। 25 পয়সা আপনারা ভ্যাট দিচ্ছেন, 25, শতকরা 25। আমি বলছিলাম যে আপনারা কত পার্সেন্ট ভ্যাট দিবেন। আমি সকালবেলা আপনাদেরকে বলছিলাম যে 20 মানে 0.20 অথবা 25 এরকম দিবেন। এখানেই কথা শেষ না, কিন্তু 25 পয়সাও আপনি ভ্যাট দিবেন না। এখানে কেন দিবেন না 25 পয়সা? আপনি সিএনএফ কে আজকে থেকে বলবেন যে আমার পোর্ট অথরিটি বিল দেন, ইন্স্যুরেন্স ওয়ালারে বলবেন আমার 6.3 চালান লাগবে, ব্যাংকের স্টেটমেন্ট উড়াইবেন। ইলেকট্রিক বিল দিচ্ছেন, আপনার কোম্পানির নামে যদি ইলেকট্রিক বিল হয়ে থাকে, ইলেকট্রিক বিল দিচ্ছেন, এখানে 5% একটা ভ্যাট আছে, এটাও রিবেট পাবেন। সিএনএফ কমিশনের ভ্যাটের টাকাটা এবং ট্যাক্সের টাকাটা আপনারা দিয়ে দেন, জানেন? ভ্যাটের এবং ট্যাক্সের টাকাটা আপনারা দিয়ে দেন।
সেই ব্যাডের এবং ট্যাক্সের টাকাটা আপনার মানে ব্যাডের টাকাটা ব্যাডে পাবেন, ট্যাক্সের টাকাটা ট্যাক্সে পাবেন ফেরত। ব্যাডে কত টাকা দিচ্ছেন আপনি দিয়েছেন কত এটা জানেন? সিএনএফ আপনি ব্যাডের টাকা দিয়ে দেন জানেন না, জীবনে দেখানো নয়। এখানে দেখেন ব্যাড অন সিএনএফ কমিশন, এখানে 3,197 টাকা উনি দিয়ে আসছেন এবং এটার জন্য এই চালানটাই যথেষ্ট। এই টাকাটা উনি কিন্তু নগদের উপরে ফেরত পাবে, নগদের উপরে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার ডিউটি পরিশোধ করছেন, এটাতে ক্যাশ টাকা পরিশোধ করছেন, ক্যাশ টাকা পরিশোধ করছেন না। তাহলে এখানে 19,400 থেকে 3,175 টাকা বাদ দিবেন, সেইটা আপনি দিবেন। তারপরে হচ্ছে পোর্ট অথরিটি বিল, পোর্ট অথরিটি বিলের যে বিলটা নিচ্ছে এটার উপর 15% ভ্যাট দিচ্ছেন, সেটা যত সেটা এখান থেকে বাদ দিবেন। গেল এটা। ইন্স্যুরেন্স ওলারে বলবেন যে ভাই এতদিন আমাদের যে ট্রেনার ছিল ওই লোকে তো মানে আমার মাথা খারাপ করেছে, এখন আপনারা যে আমার চালানটা আমরা নিয়ে নেন কাইটা 25,000 টাকার আমি ইন্স্যুরেন্স করছি, এখন 25,000 টাকার 15% কত সেটা আপনি আমার ব্যাডের লেগে নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, উল্লেখ থেকে সেটা তো হবে না। তার কাছ থেকে বলবেন যে ভাই আপনি আমার টাকা কেটে নিচ্ছেন, গভর্নমেন্ট আইন হচ্ছে আপনি যদি টাকা কাটেন তাহলে আপনাকে আমার চালান দিতে হবে, দিস ইজ ল অফ মানে ব্যাড। তাহলে 6.3 চালানটা আপনাকে দিতেই হবে। আর যদি আপনি আমাকে 6.3 না দিতে পারেন তাহলে আপনি আমার টাকা কাটতে পারবেন না। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার 6.3 চালান লাগবে। আর ব্যাংকের যে আপনার এলসি কমিশন, এলসি কমিশনের ক্ষেত্রে আপনার বিল অফ এন্ট্রি হলেই হবে, এটা এই বাজেটে সংশোধন করছে। ওই স্টেটমেন্টটা হলে আপনি রিবেট নিতে পারবেন। ঠিক আছে, এলসি কমিশন যেটা। আর একটা শুধুমাত্র এলসি কমিশন কেন আপনি করতেছেন, আপনাদের টাকা বহুত টাকা চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? আমরা সারা বাংলাদেশে ক্লায়েন্ট আছে না? আচ্ছা, মনে করেন চিটাগাং থেকে আপনার 50,000 টাকা বাড়াইছে, 50,000 টাকা বাড়াইছে, তখন কিন্তু এই 50,000 টাকার জন্য আপনার কিন্তু অনলাইন চার্জ নিচ্ছে 30 টাকা। দেখছেন আপনি কখনো? দেখছেন? এটার উপর 15% ব্যাড আছে 4,500 টাকা, সেটাও আপনি রিবেট পাবেন। ঠিক আছে, এই 19,400 টাকা এটা রিবেট টিবেট বাদ দেয় আমার যে অভিজ্ঞতা থেকে সেটা বলছি, সেটা 7,000 বা 8,000 টাকার মধ্যে আপনি ব্যাট দিবেন। তাহলে আপনি কেন ব্যাট দিবেন না আমাকে সেই কথা বলেন। ডোন্ট মাইন্ড আদারওয়াইজ। আমি এখন সিএট খাওয়া ছেড়ে দিয়েছি, আমি যখন সিএট খাইতাম তখন আমার মাসে 6 থেকে 7,000 টাকা খরচ হতো। তো এটা তো সিগারেটের খরচের সম পরিমাণই, তা আপনি কে লেগে দিবেন না। আর এটা পার্সেন্টেজ দেখছেন, 10 পয়সা, শতকরা 10 পয়সা পার্সেন্টে চলে আসে। না জানে তো আপনারা বিপদে পড়তেছেন। ওই যে কি বলে লয়ার, চালান নাই। যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি তো বলছি যে আপনার কাছ থেকে যে 5,000 টাকা আমি নিচ্ছি এটা কিন্তু 100 আমি হালাল করে নিব। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এখন আপনারা কতটুকু ধরে রাখবেন আপনাদের ব্যাপার, কিন্তু আমি কথা কিন্তু একটাও কম বলবো না। এনে যতগুলো কথা আপনাদেরকে বলবো প্রত্যেকটা কথা কিন্তু আপনার কাজে লাগবে। এই যে ভিডিও দিয়ে দিচ্ছি আমরা, এই ভিডিও আপনারা ইয়াতে পাওয়া যাবেন, শীত তো আপনারা পাইবেনই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাকে বলি, আমি কিন্তু সারাদিন আপনাদের সাথে কথা বলবো, 2 দিন কথা বলবো, কিন্তু আমি কোনো বই দেখবো না। এখন ঘটনা হচ্ছে যে শীত নাথিং, কিন্তু আপনি যদি আমার যে কথাগুলো এটা প্র্যাকটিক্যালি আপনি যদি নিতে পারেন, সেটা হচ্ছে মেইন জিনিস। আমি প্র্যাকটিক্যাল কালকে দেখবেন, আমি মানে পুরা ক্লাসটাই আমরা প্র্যাকটিক্যাল করাচ্ছি। আমি অনলাইন রিটার্ন ফিল আপ করে আপনাকে দেখাবো কালকে। আপনি এটা আমার কাছ থেকে বুঝে আপনি যখন নাকি জিনিসটা অ্যাপ্লাই করবেন তখনই আপনার জিনিসগুলো হয়ে যাবে, এবং সেটা অ্যাপ্লাই করবেন, আবার কিছু ভুলে যাবেন, আবার আমাদেরকে হ্যামারিং করবেন। হ্যাঁ, হয়তো বা দেখা যাচ্ছে আমি ব্যস্ততার জন্য আপনাকে বসায় রাখছি, আপনি বসে থাকবেন। ঠিক আছে, বসে থেকে আপনার জিনিসটা জেনে যাবেন। আরে রাইতের বেলা আইবেন আপনি। আমি করার সময় কালকে বাসায় গেছি, আপনি জানেন আমি আজকে ট্রেনিং করবো সারাদিন। আমার জন্য একজন বসে আছে চিটাগাং না খুলনার এক ক্লায়েন্ট। আমি সরাসরি বাচ্চাদেরকে নিয়ে গেছি আমার বড় ভাইয়ের বাসায়, ওখান থেকে আমি বাসায় চলে যাব, যেহেতু কালকে আমার ট্রেনিং আছে।
পরবর্তী টাইমে সেই আবার আমার অফিসে যাইতেছে, মিরপুর অফিসে। আমি পরে 11টায় আমি আমার বাসায় গেছি। আপনার থাকার দরকার নেই, আপনি আমাদের কথাগুলো শুনেন এবং সেগুলো আপনি আপনার ইয়াতে প্রয়োগ করবেন। আর এইটাও আপনার জানতে হবে, এটা বিজনেসের পার্ট হয়ে গেছে এখন। ব্যাটটা এখন বিজনেসের পার্ট। আর যে লোকে ব্যাট ঠিক মতো ক্যালকুলেশন করতে পারবে সেই লোকে বিজনেসে প্রফিট করতে পারবে, এটাই তার প্রফিট। এবং এই সময় কিন্তু চলে আসছে যে উইদিন শর্ট টাইম। আমি কিন্তু একটা ই কমার্স একটা করছি, পেজ করছি, এবং আমি বিজনেস করব এই লাইনে। এখন বিজনেস করব কি, আপনার সাথে আমার বিজনেসের পার্থক্য কোথায় জানেন? আমি প্রোডাক্টে প্রফিট করব না, প্রফিট করব আমি ব্যাডে। কারণ আপনি দিবেন 5% ব্যাড, আপনি 5% দিবেন, আমি দিব আইনের মাধ্যমে। আমি কিন্তু চুরি করব না, আইনের মাধ্যমে দিব শতকরা 20%, 10 পয়সা। 4 টাকা 90 পয়সা আমার চেয়ে সে বেশি দিবে, আমি 10 পয়সা ব্যাট দিব। কিভাবে? আমি ব্যাট জানি, এই জন্য আমি ব্যাট ক্যালকুলেশন করে রিবেট নিয়ে আমি ব্যাট দিব। আর ও জানে না, সেই জন্য এই জায়গাতে সে ধরা খায় যাবে। আমি এই জন্য একটা পেজ করছি, শুধুমাত্র ব্যাটের টাকায় আমি প্রফিট করব। ঠিক আছে, প্রোডাক্টে প্রফিট হবে না, আমিও জানি, ভালো করেই জানি। অলরেডি আমার পেজ রানিং হচ্ছে আস্তে আস্তে, এবং এটা আমরা সার্কুলেশনে আসবো। এবং এটা আমার মাথায় আসছে এই জন্যই যে আমরা এই জায়গাতে করবো, কারণ এটা কিন্তু অনেকেই করতেছে। আর এই আপনি অনলাইন বিজনেসে, ই কমার্স বিজনেসে ইবিলিকে কিভাবে বাংলাদেশ ব্যাংক বললো যে আপনার তো মানে আপনার 65 কোটি টাকা আছে, কিন্তু আপনার লাইব্রেরি হয়েছে 300 কোটি টাকার উপরে, কিভাবে ধরছে? অনলাইন। ই কমার্স তো বেরোতে পারবে না, অনলাইন। এগুলো রিপোর্ট তো অনলাইনে চলে আসছে। আমি যখন নাকি আমি অনলাইনে বিজনেস করতে যাব, তখন সবই এনবিআর সার্ভার দেখলেই ধরতে পারবে। সুতরাং অনলাইনে যারা বিজনেস করবে তারা কিন্তু ফাঁকি দেওয়ার কোনো স্কোপ পাবে না। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্ট আমি অন্যরা 10 টাকা সেল করে, আমিও 10 টাকা করব, আর নাইতে আমি আরো 10 পয়সা কম করব। প্রফিট করতে করব, প্রফিট করব আমি এখানে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তো সুতরাং আপনি বিজনেস, আমি আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি বিজনেস করতে হলে এখন আপনাকে ব্যাট জানতে হবে, ট্যাক্স জানতে হবে, পাকা হইতে হবে। সেই কথা আমি বলতেছি না, পাকা তো ভাই আমরা সারাদিন এই কাজ করি, প্রফেশনালি এই কাজ করি, সুতরাং আমরা এই লাইনে হয়তো পাকা, বা আমরা পাকা হইতে হয়। আপনার পাকা হইতে হবে আমি সে কথা বলছি না, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি জানেন। আমরা যদি কিছু জানি তাহলে কিন্তু ফাঁকি দিতে পারবে না। ইনস্পেক্টররাও ইয়া করে যে না এই লোক ভাগো ওটা দোকানে যে মেশিনগুলো ইএফডি, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব আপনার ইয়াতে চলে আসে, ইয়া সার্ভারের সাথে অ্যাড করা তো এনবিআর এর। হ্যাঁ, ফাঁকি দিতে পারতো, কিন্তু এখন আর ফাঁকি দেওয়ার স্কোপ নাই। ম্যানুয়ালি দিলে ইএফডি মেশিন যদি না থাকে, অনেক জায়গায় এখনো ইএফডি মেশিন, হ্যাঁ সেটা সে ম্যানুয়ালি চালান যদি আপনাকে দেয়, তাহলে তো ফাঁকির উদ্দেশ্যই দিচ্ছে, যদি ইএফডি মেশিন থাকে। আর ইএফডিতে এন্ট্রি দেওয়ার সাথে সাথে এনবিআর এর সার্ভারে চলে যায়। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক যে পর্যায়টা আমি আপনাদেরকে বললাম। এখন ঘটনা হচ্ছে যে আমরা বিজনেস করতে হলে আমাদের বিজনেসের জন্য আমাদের ব্যাট জানতে হবে। এবং আমার যতগুলো কনসালটেন্সি প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা কনসালটেন্সি প্রতিষ্ঠানে আমি বলে দেই যে ভাই আপনারা ব্যাডের লোক তৈরি করেন, ব্যাডের লোক তৈরি করেন, আমি আপনাকে কনসালটেন্সি দিয়ে দিচ্ছি, এটা একটা জিনিস। আর আপনার নিজের লোক আপনি নিজে তৈরি করেন। আমি প্রত্যেকটা জায়গায় বড় বড় কোম্পানিদেরকে আমি বলে দিই যে আমি আপনার ব্যাট কয়দিন দেখে দিব। ঠিক আছে, এক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যাট আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমাদের মেইন কথা হচ্ছে আপনারা আমাদের সাথে কাজ করতে আসছেন, ট্রেনিং করতে আসছেন। আমার কথা হচ্ছে যে আপনারা এখান থেকে কিছু নিয়ে যাবেন এবং সেইগুলো আপনারা কার্যক্ষেত্রে প্রয়োগ করবেন, এবং সেটার জন্য আমরা হেল্প করব। হয়তোবা আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাই, এর ভিতর থেকে আপনারা সময় বের করে নিতে হবে। আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন, আমাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন।